প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো সাভারের ঘটনা। আপনারা নিশ্চয়ই এরই মাঝে পত্রপত্রিকায় দেখেছেন। এনসিপির একটি অনুষ্ঠানে ককটেল বোমা বিস্ফোরণ ঘটেছে। আহত হয়েছেন গুরুতরভাবে একজন, আরো দুজন আহত হয়েছেন। বিষয়টি খুব অপ্রত্যাশিত ছিল বলা যাবে না। সেখানে পুলিশের ভূমিকা কি ছিল সেটাও একটি ব্যাপক বিষয়, আলোচনার বিষয়, সন্দেহের বিষয়। যদিও এনসিপি নেতৃবৃন্দ বিষয়টিকে খুব জোরালো ভাষায় প্রতিবাদ করেছেন, কিন্তু দেখা যায় তার নেপথ্যের কাহিনী কি। প্রিয় দর্শক, রতন তালুকদার লাইভে আজকের যে বিষয়বস্তু নিয়ে কথা বলবো সেটা হলো, আপনারা নিশ্চয়ই বাংলাদেশের কাগজে, ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছেন এনসিপির আহত একটি সভায় ককটেল বোমা বিস্ফোরণে 3 জন আহত হলো। তার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে আমরা জানতে পেরেছি। কিন্তু আজকে কিন্তু আমরা আরেকটি দৃশ্য দেখলাম। সেই দৃশ্যটি হলো 24শে জুলাইয়ের ছাত্র গণ আন্দোলনের যে মার মুখী স্লোগান, উত্তেজনা ছাত্র যুবকদের মাঝে আমরা দেখেছি, তার একটি ছবি কিন্তু আজকে 2 বছর পরে আবার আমরা দেখতে পেলাম। সেখানে জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, যিনি এনসিপিরও প্রধান, তিনি, সংসদ সদস্য আক্তার হোসেন, সার্জিস আলম সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেই সভায় বিস্ফোরণ ঘটে। স্বাভাবিকভাবেই এখন বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশে রাজনীতির মাঠে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অর্থাৎ লীগ নেই। তাহলে এই আন্দোলনে ছাত্র সমাজের যে ঘটনাটি ঘটেছে এনসিপির মিটিংয়ে, সেই দায়িত্ব কার উপর বর্তায়? দেখুন, গণতান্ত্রিক সোসাইটিতে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যে কোনো দলের রাজনৈতিক সমাবেশ করার অধিকার রয়েছে। মত পথ যতই ভিন্নতা থাকুক, প্রত্যেকেই রাজনীতি করবে, তাদের মতাদর্শ প্রচার করবে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তারা মাঠে থাকবে, ময়দানে থাকবে, ঘরের ভিতর থাকবে। এটাই তো রাজনৈতিক কর্মকাণ্ডের অঙ্গ। এনসিপি তাদের যে জুলাই বিপ্লবের মাসব্যাপী যে কর্মসূচি শুরু করেছে, তার মাঝেই ঘটনাটি ঘটলো। দায় কার হইতে পারে? স্বাভাবিকভাবে তীর যায় বিএনপির দিকে। কেন? এই বিএনপি বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছেন, বিএনপির নেতৃত্বেই এখন বাংলাদেশের সরকার। অনেকেই আজকের এই ঘটনাটিকে 21 আগস্টে আওয়ামী লীগের সভায় যেমন বিস্ফোরণ ঘটেছিল অত্যন্ত ভয়াবহভাবে, সেটির সঙ্গেও তুলনা করে বলছেন। যদিও আমি সেই অর্থে 21শে আগস্টকে আজকের জুলাইয়ে এনসিপির যে অনুষ্ঠানে যে ধরনের বিস্ফোরণ ঘটলো তার মাঝে কোনো মিল দেখি না। তবে একটি বিষয় বলা চল, যেই করবে, যে সংগঠনই হোক, এই ধরনের বোমাবাজি, ককটেলবাজি থেকে শুরু করে অপ্রীতিকর ঘটনা, সহিংসতা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। সেটা হোক জামাতের,
হোক এনসিপির, হোক বিএনপির, হোক আওয়ামী লীগ, হোক জাসদ, হোক বাম দল, যে কোনো রাজনৈতিক দল হইতে পারে। তাদের অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করার। প্রিয় দর্শক, ঘটনাটি এরকম ঘটলো কেন? সেই ঘটনাটি কেন ঘটলো? কিসের বার্তা? এতে আমরা কি বার্তা পাই? কেন ছাত্ররা যে আন্দোলন করেছিল, যে আন্দোলনে আওয়ামী লীগের পতন হলো, শেখ হাসিনা দেশ ছাড়লেন, তারপর আওয়ামী লীগ নেই, বিএনপি, এনসিপি এবং জামাতের মাঝে এক ধরনের সমঝোতা রয়েছে, আপনারা জানেন। পার্লামেন্টে খুব হার্ড লাইনে, আমি বলছি যে খুব কড়া সমালোচনা জামাতও করে না, এনসিপিও করে না, কিন্তু আজকে রাজপথে এই বিস্ফোরণের পর যে মিছিলটি বেরিয়েছে, সেই মিছিলের যে ভাষা, মিছিলের যে রুদ্রমূর্তি, আমরা নাহিদ ইসলাম থেকে শুরু করে এনসিপি নেতাদেরকে দেখলাম, সেই দৃশ্যটা কিন্তু বারবার 24-এর আন্দোলনের সেই ছবিটি নিশ্চয়ই মানুষকে মনে করিয়ে দিয়েছে। আপনারা যারা টেলিভিশনে ছবি দেখেছেন, মিছিলের স্লোগান থেকে শুরু করে যে ভাষায় বিএনপিকে আক্রমণ করা হয়েছে, পুলিশের ব্যর্থতার কথা বলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কথা বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর ব্যর্থতার কথা বলা হচ্ছে, এনসিপির নাহিদ ইসলাম, যিনি পার্লামেন্টে অত্যন্ত সরব ভূমিকা, কারণে অকারণে এক ধরনের বিরোধিতার মনোবৃত্তি তার চেহারা ছবিতে লক্ষ্য করা যায়। আজ তিনি যেন আরো বেশি করে উত্তেজনামূলক বক্তব্য দিয়েছেন এবং পুরো বিষয়টি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিএনপি, পুলিশ, তাদের উপরেই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যদিও এ নিয়ে এখনো কোনো ধরনের তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়নি, কারণ ঘটনাটি সবে ঘটেছে। হয়তো তদন্ত হবে, হয়তো গ্রেপ্তার হবে, সবই হতে পারে। কিন্তু দেশের আজকের যে পরিবেশ, সেই পরিবেশে এই বিষয়টি কি কাম্য ছিল? বা এই বিষয়ের সঙ্গে কি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলিকে কোনো অবস্থাতে দায়ী করা যায়? নিশ্চয়ই না। আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগ দৌড়ের উপর, আওয়ামী লীগ আত্মগোপনে, আওয়ামী লীগ বিদেশের মাটিতে, আর দেশে যারা রয়েছে তাদেরও প্রকাশ্যে কর্মকাণ্ড নেই। জটিকা মিছিল মাঝে মাঝে আওয়ামী লীগের হয়, সেগুলি একেবারেই বিজলির মতো, এই দেখি এই নেই, এই ধরনের। তাই আওয়ামী লীগকে এই নিয়ে দায়ী করা যেমন ঠিক নয়, আবার এনসিপি যেভাবে বিএনপির উপর আক্রমণটা করছে, সেটাও কতটুকু গ্রহণযোগ্য মানুষের কাছে সেটাও ভাবতে হবে। কারণ বিএনপি কেন হঠাৎ করে এনসিপি, যাদের সঙ্গে বিএনপির এক ধরনের বোঝাপড়াও রয়েছে সংসদে, তারা অপোজিশন জামাতে ইসলামীর সহযোগী, তারেক রহমানের একটি বিষয় খুব লক্ষ্য করা যায়, তিনি সমঝোতা, একটি স্থিতিশীল দেশের জন্য, স্থিতিশীল রাজনীতির জন্য তার এক ধরনের সমঝোতার মনোবৃত্তি তার কথায় বার্তায়, যদিও তিনি খুব কম কথা বলেন, তারপরেও লক্ষ্য করা যায়। কিন্তু বিএনপি কেন যাবে? তাহলে এটা কি হইতে পারে? অনেকেই আবার এটাও বলছে যে হয়তো তাদের ভিতর থেকেই হইতে পারে, কারণ আমাদের দেশের রাজনীতিতে সব সম্ভব। তাদের ভেতর থেকেই হয়তো এই আন্দোলনটাকে আরো জোরদার করার জন্য, বিএনপিকে একটা মেসেজ দেওয়ার জন্য। এবং তারা কিন্তু মিছিলে তারা বলেছে যে আমরা রাজপথ ছাড়িনি, যদি এরকম চলে তাহলেও তাদের অবস্থা আওয়ামী লীগের মতো অবস্থা হবে, এই ব্লা ব্লা ব্লা, এই সমস্ত অনেক কিছু বলেছে। তো এটা হইতে পারে, কিন্তু প্রশ্ন আমার সেখানে নয়। আমার প্রশ্ন, আমাদের দেশের রাজনীতি এত স্খলন
হয়েছে যা ভাবা যায় না রাজনীতি এমনটি ছিল না। আমি খুব নিকট অতীতের একটা এক্সাম্পল তুলে ধরতে চাই। সেটা হলো আন্দোলন 69, ফরগেট ইট, 69 অনেক দিন, সেই মুক্তিযুদ্ধের আগে 69-এ আমরা স্বাধিকার আন্দোলন 6 দফা 11 দফা এসব নিয়ে কথা বলছি, আমরা পাকিস্তানের স্বৈর শাসকদের বিরুদ্ধে কথা বলছি, আইয়ুব খান, ইয়াহিয়া খান, অনেক ঘটনা ঘটেছে। 58-এ যখন আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা, তারপর আইয়ুব খানের শাসনামলে দীর্ঘ যে আন্দোলন আমরা করেছি, সেই আন্দোলনের ফলশ্রুতিই কিন্তু 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর স্বাধীনতা, মানে আমাদের সবকিছুই, আমাদের যত আন্দোলনের ঘটনা ঘটেছে এই ভূখণ্ডে, তৎকালীন পূর্ব পাকিস্তানে, সবকিছুই কিন্তু স্বাধিকার আন্দোলনের পথকে উন্মুক্ত করে দিয়েছে। 71-এর পৌঁছা পর্যন্ত প্রতিটি আন্দোলন ছিল এক ধরনের সিঁড়ি, একটির পর একটি স্টেপ উতরিয়েই কিন্তু আমরা 71-এ পৌঁছেছিলাম। সেখানে যাচ্ছি না, কথা হলো 90-এর আন্দোলন। 90-এর আন্দোলনের পর কি হয়েছিল? 90-এ তো বিশাল গণ আন্দোলন হলো। জুলাই যে বিপ্লব হলো, জুলাই কিন্তু 90-এর আন্দোলনের মতোই একটি সরকার পতনের আন্দোলন ছিল, যদিও জুলাই আন্দোলন 24-এর শুরু হয়েছিল মেধা কোটা বা সংস্কার বিরোধী আন্দোলন, শেষ পর্যন্ত যদিও সেটা 1 দফা আন্দোলনের রূপ নেয়। এ নিয়ে অনেক কথা, অনেক কিছু, অনেক বিতর্ক, বিতর্ক হবে, হতেই থাকবে, এটাই ইতিহাস। এবং সেইগুলি একদিন ইতিহাসে লিপিবদ্ধ হবে, যে মেটিকুলাসলি ডিজাইন কি স্বতঃস্ফূর্ত আন্দোলন, বা এই আন্দোলনে ছাত্র সমাজ, সব ছাত্র সমাজের অংশগ্রহণ থাকলেও আন্দোলনের অদ্যাবধি পর বাকি ছাত্র সমাজরা, বাকি ছাত্র নেতারা কোথায় গেল? শুধু কেন লাইমলাইটে বা ফ্রন্টে সার্জিস আলম সহ নাহিদ, আসিফ নজরুল বা এই সমস্ত ছাত্ররা, তারাই, আর বাকিরা কই? সেটা নিয়েও প্রশ্ন, সেটা নিয়েও অন্য ভিডিও হতে পারে, অন্য কথা উঠতে পারে। তো প্রশ্ন হলো, এই যে এনসিপি, আমি যে জায়গায় যেতে চাচ্ছি সেটা হলো যে আমাদের দেশের রাজনীতির যে ধারা, যে বিপ্লবী চরিত্র এবং আমাদের প্রাপ্তি, তার যদি হিসেব নিকেশ করা যায় তাহলে আমরা দেখব যে আমরা প্রতিটি আন্দোলনে আমরা জয় হয়েছি এবং কিছু না কিছু আমরা বিজয় অর্জন করেছি জনস্বার্থে, দেশের স্বার্থে। 90-এ এরশাদের পতনের পর, স্বৈরাচার পতনের পর, এই স্বৈরাচার পতন কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকলে মিলেই করেছিল। এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, 91-এ নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়েছিল, বিএনপি ক্ষমতায় আসলো। একটি গণতান্ত্রিক পরিবেশে রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক মুখী প্রশাসন, সমাজ, জীবন, দেশ তৈরির জন্য আমরা কিন্তু ধাপে ধাপে এগুচ্ছিলাম। দেশে একটি সংসদীয় গণতন্ত্রের রাস্তা উন্মুক্ত হতেছিল। পর্যায়ক্রমে বিএনপি, তারপর আওয়ামী লীগ, তারপর আবার বিএনপি, তারপর আবার আওয়ামী লীগ, এভাবেই চলতেছিল। কিন্তু আমাদের রাজনীতির দ্বারা, বাংলাদেশের রাজনীতিতে যে যে বিষয়টি সবসময় হয় সেটা হলো অস্থিরতা, ধৈর্যহীনতা এবং একে অপরের প্রতি বিশ্বাস, এমনকি আত্মবিশ্বাসও কম। যে কারণে আমাদের প্রতিটি আন্দোলনের ফসল বিভিন্নভাবে ব্যর্থ হয়েছে, ষড়যন্ত্রের শিকার হয়েছে, আন্দোলন আবার রাস্তায় এসেছে। এভাবেই ধারাবাহিকতা। তারপর আওয়ামী লীগের 15 বছরের শাসন, দুঃশাসন যেভাবেই বলা যেতে পারে, রাজনৈতিক নেতৃত্বের দেউলিয়াত্ব, দুর্নীতি,
নির্বাচনগুলিকে পরপর নির্বাচনগুলিকে ধ্বংসের মুখে দাঁড় করানো, গণতন্ত্রকে একেবারে ঝাড়ু দিয়ে দেশ থেকে বের করে দেয়া, এই সমস্ত কারণের ফলশ্রুতি কিন্তু 24শে জুলাইয়ের নির্বাচন, মানে মানে আন্দোলন, তারপর নির্বাচন 12ই ফেব্রুয়ারির, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। প্রিয় দর্শক, তা আমাদের দেশে 24শে নির্বাচনের, মানে 24শে আন্দোলনের পর ছাত্র সমাজ কোথায় গিয়েছিল? 90-এ ছাত্র সমাজ কোথায় গিয়েছিল আন্দোলনের পরে? প্রত্যেকটি ছাত্র সংগঠন তাদের প্রধান সংগঠন, মূল সংগঠন, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, তারা কিন্তু তাদের প্ল্যাটফর্মে ফিরে যায়, শিক্ষাঙ্গনে ফিরে যায়। কিন্তু 90 কিন্তু তার ব্যতিক্রম হয়েছে। 90 কেন ব্যতিক্রম হয়েছে? 90-এর আন্দোলনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার আসে, তারা সেই 90-এর আন্দোলনের যারা নেতা, ছাত্র নেতা, যারা নাকি এই 5-7-10 জন, সে তো বললাম, আক্তার হোসেন থেকে শুরু করে, নাহিদ থেকে শুরু করে, হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে, সার্জিস আলম থেকে শুরু করে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া থেকে শুরু করে, পাটোয়ারি থেকে, নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে, তারাই তো। ওই আন্দোলনে কিন্তু উসমান হাদি ছিল না। উসমান হাদি পরে, উসমান হাদির সৃষ্টিটাও আরেক ধরনের ষড়যন্ত্র। উসমান হাদি কিন্তু তার অনেক পরে। 24-এর আন্দোলনে উসমান হাদির কোনো ভূমিকা ছিল এমন দৃশ্য আপনারা খুঁজেও পাবেন না। পরবর্তীতে তার ভূমিকা অত্যন্ত মেধাবী, যদিও সামা দিয়ে, স্লোগান দিয়ে, টিনের চালে খাওয়া, এই সমস্ত কথাবার্তা বলে উসমান হাদি বিতর্কিত হয়, আবার জনপ্রিয়তার শীর্ষে উঠে, আবার অনাকাঙ্ক্ষিতভাবে, অতি অপ্রত্যাশিতভাবে একটি দুঃখজনক ঘটনার মাধ্যমে তাকে আতাতুর্যের হাতে জীবন দিতে হয়। সেটাই ইতিহাস। যাই হোক, বলছিলাম, এই ছাত্র আন্দোলনের পর ছাত্ররা শিক্ষাঙ্গনে যায়নি, তাদেরকে কি করা হলো? প্রশাসনের কাছাকাছি নিয়ে আসা হলো। কে আনলো? ডক্টর ইউনূস। রাজনৈতিক দলটি তাদেরকে দিয়ে কে করালো? ডক্টর ইউনূস। এনসিপি কে উৎসাহিত করলো? ইউনূস নিজে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, তিনি ছাত্রদেরকে মেটিকুলাসলি ডিজাইনের নায়ক, ছাত্রদেরকে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলিতে, সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমি ছাত্রদেরকে বলেছি তোমরা ভালো করবে, তোমরা একটি রাজনৈতিক দল করো। এগুলি ইউনূস করেছেন। ইউনাইটেড নেশন, যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে এসে সাধারণ অ্যাসেম্বলির অনুষ্ঠানে যোগ দিতে এসে ডক্টর ইউনূস ক্লিন্টনের যে প্রতিষ্ঠানটি, ক্লিন্টন ফাউন্ডেশন, ক্লিন্টন গ্লোবাল ইন্টারন্যাশনাল যে ফাউন্ডেশন, সেখানে কিন্তু তিনি নিজে মাহফুজ আলমকে মেটিকুলাসলি ডিজাইনের অন্যতম কারিগর বলে পরিচয় করে দিয়েছেন। যাই হোক, তো আজকে যে ছাত্র সমাজ আন্দোলন করছে, বা এই যে এনসিপি, ডক্টর ইউনূস, এনসিপি আমাদেরকে, এই ছাত্রদেরকে দিয়ে রাজনৈতিক দল করানোর প্রয়োজন ছিল কিনা? কি কারণে 90-এর ছাত্র আন্দোলনের পর ছাত্রনেতারা তাদের শিক্ষাঙ্গনে বা তাদের মূল দলে ফিরে গিয়েছিল, কিন্তু এবারের নির্বাচনে কেন ছাত্রদেরকে দিয়ে রাজনৈতিক দল করাতে হবে? এবং এই সর্বনাশা কাজটি ডক্টর ইউনূস করে ছাত্র রাজনীতির 12টা বাজিয়েছেন, শিক্ষাঙ্গনের 12টা বাজিয়েছেন। তরুণ সমাজ, ছাত্র সমাজ, যারা অনেক সম্ভাবনাময়, যাদের জীবনের ভবিষ্যৎ, যাদের দীর্ঘ পথ চলার আরো অনেক বাকি ছিল, অন্তত শিক্ষাঙ্গনে, তাদেরকে ধরে এনে রাজনীতি করিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে যিনি উত্তপ্ত করেছেন, তিনি ডক্টর ইউনূস। তাই বলে যে ডক্টর ইউনূস শুধু দেশ ধ্বংস করেনি, দেশের রাজনীতি ধ্বংস করেছে। শুধু দেশ ধ্বংস করেনি, দেশের ইতিহাস ধ্বংস করেছে। শুধু দেশের ইতিহাস ধ্বংস করেনি, দেশের প্রতিটি ত্যাগ,
থিতিক্কা মাধ্যমে যারা জাতীয় নেতা ছিলেন তাদের অতীত কর্মকাণ্ড থেকে শুরু করে তাদেরকে ইতিহাসের আস্থা করে সাময়িকভাবে তিনি নিক্ষেপ করেছেন, সেটাও ডক্টর ইউনূসের এই অবদান। মুদ্রা কথায় ইউনূস যেন এসেছিলেন ৭১কে মুছে নতুন আরেকটি ইতিহাস তৈরি করার জন্য। কিন্তু ফলশ্রুতিতে কি দাঁড়ালো আজ? আজ দাঁড়ালো ৭১-এর প্রতিপক্ষ হিসাবে ২৪। আজ দাঁড়ালো কি বঙ্গবন্ধুর প্রতিপক্ষ হিসাবে উসমান হাদি। আজ কি দাঁড়ালো আওয়ামী লীগ বিএনপির জানু জানু নেতা, যাদের ৩ দশক ৪ দশকের রাজনীতির অভিজ্ঞতা, তাদের প্যারালাল দাঁড় করানো হলো সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম, তাদেরকে। এটাই আমাদের দেশের রাজনীতির সবচেয়ে বড় পতন। রাজনীতি দেউলিয়াত্ব এবং এর মহানায়ক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের হাতে ইউনূস আমাদের রাজনীতির কফিনে শেষ প্যারেকটি তিনি মারলেন এভাবেই, যে কারণে সেই অস্থিরতা আজকে আজকে সাভারে আমরা যা শুনছি তা কিন্তু সেই ২৪-এর প্রতিধ্বনি। এই ধ্বনি প্রতিধ্বনি আরো বহু চলতে থাকবে। নতুন নির্বাচনের পর সরকার এসেছে, এ সরকার স্বস্তিতে থাকবে? সরকার ভালো করবে খারাপ করবে সেটা অন্য ইস্যু। সরকার যদি ভুল করে সরকার খারাপ করবেই, সরকার যদি ভালো করে জননন্দিত হবেই, কেউ রুখতে পারবে না। এটাই প্রচলিত ধারা, এটাই মানুষেরও জীবন ধারা। উত্থান আর পতনের মাঝ দিয়েই মানুষের জীবন, মানুষের পথ চলা, মানুষের এগিয়ে যাওয়ার ইতিহাস, আবার পিছিয়ে যাওয়ারও ইতিহাস। যেমন আমরা এখন পিছনের দিকেই যাচ্ছি, আমরা যা অর্জন করেছিলাম তা অনেকাংশেই ম্লান। ২৪-এর আন্দোলনের যে অর্জন, সেই অর্জনকে একেবারে মুছে ফেলা যাবে না। আমি একটি কথা বলতে চাই খুব সাদামাটা ভাষায়, সেটা হলো আমার আদর্শ আদর্শ খোঁজার দরকার নেই, কে কোত্থেকে এসেছে সেটা দেখার দরকার নেই, কে জঙ্গি, কে জামাত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে কি, কিচ্ছু দেখার দরকার নেই। ২৪-এ একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের স্বৈরাচার বলুন, ফ্যাসিস্ট বলুন, যে যে ভাষায় বলতে পারেন, অন্তত একটি সরকারের পতন হয়েছিল এবং এই সরকারের পতনটি অনিবার্য ছিল। কেন অনিবার্য ছিল? সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে। এর বিস্তৃত ব্যাখ্যাতে যাওয়ার প্রয়োজন নেই এখন এই ভিডিওতে। অন্তত সরকার, মানুষ চেয়েছিল চেয়েছিল এবং সরকারের পর্যায়ক্রমে ব্যর্থতা তাদের পতনকে আরো অনিবার্য করে তোলে। দুর্নীতি, শুধু দুর্নীতি তো নয়, দুর্নীতির পাশাপাশি দম্ভ, অহংকার, গরিমা এবং এক ধরনের স্বেচ্ছাচারিতা, মানুষকে ইগনোর করা, কথা বলতে না দেয়া, নির্বাচনগুলিকে একে একে, আগেই বলছি, ঝাড়ু দিয়ে তাড়িয়ে দেয়া, তার ফলশ্রুতি কিন্তু ২৪। কিন্তু এখন যা হচ্ছে, এই এনসিপি নামে যে সংগঠনটি হয়েছে, তারা এখন যা করছে সেটাও ভাবতে হবে। তাদেরকে তো আমরা করতে বাধ্য করছি। যে সমস্ত ছাত্ররা, আমার আজকের ভিডিওর মূল বক্তব্য এটি, যে সমস্ত ছাত্র নেতারা গৌরব আর অহংকার নিয়ে সারা জীবন বাঁচতে পারে অন্তত ২৪-এর জন্য, কিন্তু যে গৌরবের ২৪ তারা মনে করে, কিন্তু এই গৌরবের ২৪-কে ম্লান তারাই করবে। তার পরবর্তী যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে এই এনসিপি ছাত্র নেতাদের দ্বারা,
এনসিপি তো পরে হলো, নির্বাচনের কয়েক মাস আগে। এর আগে তাদের কর্মকাণ্ড, সর্বত্র তাদের হস্তক্ষেপ, বদলি, সচিবদের বদলি, ডিসিদের বদলি, ওসিদের বদলি, এসপিদের বদলি থেকে শুরু করে বড় বড় পদে বদলিতে তারা ভূমিকা রাখে। তাদেরকে উপদেষ্টা বানালেন ডক্টর ইউনূস। সার্বিক অবস্থার প্রেক্ষিতে এই যে আজকের অচলায়তন, তা কিন্তু সেই আগের ডক্টর ইউনূসের ভুলগুলি আজকে মাঝে মাঝে মাথা জারা দিয়ে উঠছে, এবং এগুলি ভবিষ্যতে আরো মহির হয়ে অবতীর্ণ হবে। জাতি এক ভয়াবহ সংকটে, খাদের কিনারে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।